বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফিজিক্স 1 অনলাইন ক্লাসে সিভিল এবং কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের স্বাগতম। তো আমরা যে অধ্যায়টা করতেছি বর্তমান সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 5, অধ্যায়ের নাম হচ্ছে অভিকর্ষ ও মহাকর্ষ ত্বরণ। অভিকর্ষ ও মহাকর্ষ অধ্যায়টার নামে হচ্ছে অভিকর্ষ ও মহাকর্ষ। অধ্যায়টার নাম কি? পঞ্চম অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ। তো দেখো, এই অধ্যায় নিয়ে আমি এর আগে তোমাদের কিছু আলোচনা করেছি। তো আজকে দেখো যে আমরা আজকে শিখবো যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে বা মহাকর্ষীয় ধ্রুবক কী। তো এর আগে আমরা শিখছিলাম যে নিউটনের মহাকর্ষীয় একটা সূত্র শিখছিলাম। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা ছিল কি? নিউটনের মহাকর্ষীয় সূত্রটা ছিল F = G m1 m2 ভাগ হচ্ছে কি d স্কোয়ার ভাগ হচ্ছে d স্কোয়ার। এখানে m1 এবং m2 হলো কি দুইটা বস্তুর ভর, আর d হচ্ছে কি বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব, আর f হচ্ছে কি বস্তু দুইটার আকর্ষণ বল, আর g হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তো এখন আমরা শিখবো যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলা হয়। তো আমরা নিউটনের সূত্র থেকে এটা জানি যে F = কি? F জানি G m1 m2 d স্কোয়ার। এখানে জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এখন যদি দেখো, যদি m1 = m2 1 হয়, অর্থাৎ বস্তু দুইটার ভর যদি এক হয়, এবং বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব d যদি 1 হয়, বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব d যদি 1 হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি? এখানে আমি লিখতে পারতেছি F = G 1 × 1 স্কোয়ার। তার মানে বা F সমান কি লিখতে পারবো? F সমান আমি G লিখতে পারবো। তো এখন দেখো, এইখান থেকে আমি তোমরা খেয়াল করো যে এই অপশনটা যে আছে F = G, F = G থেকে আমি এখন নিউটনের মহাকর্ষীয় সূত্রের যে ধ্রুবকটা আছে, মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ G যে আছে, নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে যে আমরা ধ্রুবকটা পাই, মহাকর্ষীয় ধ্রুবক G পাই, সেই G এর সংখ্যা আমরা দেব। সংখ্যা হচ্ছে, দেখো যে এখানে কি করলাম আমরা, একক ভর বিশিষ্ট m1 m2 = কি একক ভর বিশিষ্ট দুটি বস্তু যদি একক দূরত্বে থাকে, তাহলে বস্তু দুটো পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, সেই বলটাকে বলা হয় কি? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা দেখো, যখন m = m2 = 1 পাইলাম, আমরা কি পেলাম? m1 = m2 = 1 পাইলাম। m1 m2 কি পেলাম? 1 পাইলাম। তো এই এবং d = কি যদি 1 ধরি, তো এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে কি পাচ্ছি? F = G পাচ্ছি। F = G আমরা কখন পাচ্ছি? যখন একক ভর বিশিষ্ট দুইটা বস্তু একক দূরত্বে থেকে পরস্পরকে আকর্ষণ করে, তখন আমরা F = কি পাচ্ছি? G পাচ্ছি। তাহলে এই যে আমি এখান থেকে সংখ্যা দিতে পারি কি, যে একক ভর বিশিষ্ট দুটি বস্তু যদি একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক G বলে। সংখ্যাটা হচ্ছে কি, যে একক ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পর একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে একক ভর বিশিষ্ট দুটি বস্তু একক দূরত্বে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, 4 নম্বর যে কোশ্চেনটা,
24 পেজ তোমাদের। তো দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখাও যে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তো এই কোশ্চেনটা আলাদাভাবেও আসতে পারে, এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। এভাবেও আসতে পারে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তু নির্ভর নয়, স্থান নির্ভর। কোশ্চেনটা আলাদাভাবেও আসতে পারে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তু নির্ভর নয়, স্তর নির্ভর, অর্থাৎ বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না, স্থানের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে। আবার এভাবে আসতে পারে দেখাও যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। আবার এভাবেও আসতে পারে দেখাও যে জি এর মান পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। কোশ্চেনটা আবার এভাবেও আসতে পারে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। অথবা এভাবে আসতে পারে যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে, তো অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তন হয় সেই বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? যে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তন হয় সেই বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন যদি আসে যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, আমরা কি লিখব? যে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে বা অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তন হয় সেই বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমাদের উদ্দেশ্য কি? আমরা দেখাবো যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তো এখানে দেখো যে আমরা ধরি পৃথিবীর ভর, যদি ধরি এম, পৃথিবীর ভর এম, একটা বস্তুর ভর ধরবো, বস্তুর ভর হচ্ছে স্মল এম, স্মল এম। পৃথিবী ও এই যে বস্তুটা, পৃথিবী এবং এই বস্তুটার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি ধরবো? ডি ধরবো। পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল ডি। তাহলে এখন দেখো দুইটা আমরা কি জানি? যে আমরা জানি মহাকর্ষ যে সূত্রটা আছে, মহাকর্ষ সূত্র থেকে আমরা কি লিখতে পারি? যে এই বলটা, এই পৃথিবী আর এই বস্তু পরস্পরকে তো একটা বল দ্বারা আকর্ষণ করতেছে, তাই না? সেই বলটা যদি এফ হয় তো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি লিখতে পারবো? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমি লিখতে পারি এফ সমান জি এম ভাগ হচ্ছে কি ডি স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো আমি কিছুক্ষণ আগে যেটা লিখছিলাম নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? এফ সমান জি, আগে ছিল m1 m2, ঠিক আছে? m1 m2 মানে দুইটা বস্তুর ভর ধরছিলাম, একটা বস্তুর ভর m1 আর একটা বস্তুর ভর m2। তো এখানে আমরা পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম ধরছি আর বস্তুর ভরটাকে কি ধরছি? স্মল এম ধরছি, ঠিক আছে? এই এম আর এই এম কি? এই এম হচ্ছে পৃথিবীর ভর আর এই এম হচ্ছে বস্তুর ভর, আর ডিটা কি? ডি হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আমি এটা লিখতে পারি। এখন দেখো নিউটনের যে গতির সূত্র থেকে আমরা কি লিখতে পারি? গতির দ্বিতীয় সূত্র থেকে
এফ সমান সমান কি, এফ সমান এম এ, এফ সমান এম এ। ওখানে আমি শিখেছিলাম তোমাদেরকে পি সমান সমান কি, এম এ, পি সমান এম এ। তো এখানে পিটা কি, বল, এম হচ্ছে কি বস্তুর ভর, আর এ হচ্ছে ত্বরণ, এস হলো কি ত্বরণ। তো এটাকে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখতে পারি বল এফ, পিটাকে আমরা বলটাকে কি এখানে পি দ্বারা প্রকাশ করছি, এখানে এফ দ্বারা যদি প্রকাশ করি বল এফ সমান কি বস্তুর ভর এম গুণন অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ জি। অর্থাৎ এফ সমান সমান আমি লিখতে পারি এম জি, এফ সমান কি লিখতে পারি এম জি আমি লিখতে পারি। তো এখন দেখো এই এফের মান যদি কি লিখি আমি এম জি, তাহলে এম জি সমান সমান কি লেখা যাবে জি এম এম ভাগ কি ডি স্কোয়ার। বুঝা গেছে? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করছিলাম কি পি সমান এম এ, এটা তোমাদেরকে প্রমাণ করাই দিয়েছিলাম পি সমান সমান এম এ, পিটা এখানে কি বল। অর্থাৎ আমি সহজভাবে যদি লিখি বল সমান কি, বল সমান বস্তুর ভর গুণন ত্বরণ, ঠিক আছে। এখানে আমরা অনেক সময় এফ দিয়েও প্রকাশ করি, তাই না, পি সমান এম এফ। তো এটা হচ্ছে বল সমান কি বস্তুর ভর গুণন ত্বরণ। এখন বলটাকে আমি যদি এফ দিয়ে প্রকাশ করতে পারি, তাই না, পি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এখানে বল সমান সমান কি হচ্ছে, বল সমান সমান বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ। তো এখন দেখো এখানে এফ সমান সমান যে এমজি পেলাম সেই এমজি বসাইলাম, আর এই মানটা তো এখানে আছেই, এখানে মানটা দেওয়া আছে। তো দেখো এই এমটা এখানে কি আছে, এমটা গুণ আকারে আছে না, তাহলে পাশে যা কি ভাগ হবে জি সমান সমান কি হবে জি এম এম ভাগ হবে এম ডি স্কোয়ার। তো এই এম কেটে দেওয়া যায় না, এই এম কেটে দেওয়া যায়। তো বা এখানে আমি যেটা লিখতে পারবো যে বা জি সমান আমি কত পাইলাম জি এম ভাগ কি ডি স্কোয়ার। এটা কার মান পাইলাম আমি, জি এর মান। এখন দেখো এখান থেকে খেয়াল করে দেখো যে পৃথিবীর ভর এম কি, এম দ্রবক, পৃথিবীর ভর এম কি দ্রবক না, নির্দিষ্ট না, পৃথিবীর ভর এম দ্রবক। আবার জিটা কি, এখানে জিটা হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। জিটা কি জিটা কি, আচ্ছা জিটা হচ্ছে মহাকর্ষীয় দ্রবক, জি হচ্ছে কি মহাকর্ষীয় দ্রবক। তো মহাকর্ষীয় দ্রবক, ওটা তো মহাকর্ষীয় দ্রবক, তাই না, তার মানে কি মানটা কি নির্দিষ্ট, জির মানও নির্দিষ্ট, আর ওখানে যে এম আছে এম এর মানও কি নির্দিষ্ট। তাহলে ডি এর মান কি নির্দিষ্ট, ডি এর মান নির্দিষ্ট না। ডিটা হচ্ছে কি, ডি হচ্ছে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন এখানে খেয়াল করে দেখো এই জি আর এম কি দ্রবক সংখ্যা, তাই না, দ্রবক সংখ্যা। তাহলে এখন দেখো এই জি এর মানটা কার মানের উপর নির্ভর করতেছে, ডি এর মানের উপর নির্ভর করতেছে, তাই না। এখানে জিও দ্রবক এমও দ্রবক, তাহলে জি এর মান কার উপর নির্ভর করবে, জি এর মান নির্ভর করবে ডি এর উপর, অর্থাৎ পৃথিবী এবং বস্তুটার মধ্যবর্তী দূরত্বের উপর, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি পৃথিবীর ভর এম দ্রবক, মহাকর্ষ দ্রবক জিও দ্রবক, তাই না। শুধু দূরত্ব ডি কি পরিবর্তনশীল, দূরত্ব ডিটা পরিবর্তনশীল, ঠিক আছে। আবার এই সূত্র থেকে দেখো জি এর মান বস্তুর ভর এম এর উপর নির্ভর করে না, জি এর ভর বস্তুর এম এর উপরও নির্ভর করে না। কারণ এখানে দেখো জি এর মানটা বস্তুর ভর এখানে এম আছে, এম তো নাই, যেহেতু এখানে এম নাই তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করবে। বস্তুর ভর কত ধরছি আমরা, এম ধরছি, তো এম তো এখানে নাই, জি এর মান আমরা যেটা পেয়েছি সেটার মধ্যে বস্তুর ভর নাই, তাহলে বস্তুর ভরের উপর জি এর মান নির্ভর করবে, করবে না, করবে কি, করবে না। এখন দেখো এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণ থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি, এখানে জি কি অভিকর্ষ ত্বরণ, তাই না। এই সমীকরণ থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে জি এর মানটা বস্তুর ভর এম এখানে আছে, স্মল এম আছে এখানে নাই, যেহেতু স্মল এম নাই তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে একটা। তারপর দেখো জি আর এম এখানে কি মহাকর্ষ দ্রবক জি, আর পৃথিবীর ভর এম কি দ্রবক, দ্রবক মানে একটা নির্দিষ্ট মান, তাই না। তো এই মান দুটার উপর জি এর মান নির্ভর করে না, তাহলে জি এর মান কার উপর নির্ভর করতেছে, ডি এর উপর।
তো এখান থেকে আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ভর করে পৃথিবী এবং বস্তুটার মধ্যবর্তী দূরত্বের উপর। দেখো যেহেতু দূরত্বের উপর নির্ভর করে, তো এজন্য আমি বলতে পারি যে তোমার জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এখন দেখা যাচ্ছে দূরত্ব যদি তোমার বেশি হয় এক ধরনের জি এর মান হবে, কম হলে আর এক ধরনের জি এর মান হবে। আর বস্তুর ভর এম যাই হোক না কেন অভিকর্ষ ত্বরণ জি এর মানের কোনো পরিবর্তন হবে না। বস্তুর ভর যাই হোক না কেন অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ জি এর যে সমীকরণটা আমরা পাইছি অভিকর্ষ ত্বরণ জি এর মান, অভিকর্ষ ত্বরণ স্মল হাতের যে জিটা, এই জি এর মান আমি যেটা পাইছি এই সমীকরণের মধ্যে বস্তুর ভর আছে? বস্তুর ভর আছে? বস্তুর ভর নাই। তাহলে এখান থেকে আমি কি বুঝতেছি যে এখানে যদি বস্তুর ভর নাই তাহলে জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না। ঠিক আছে? তো এখানে দেখো এই জন্য আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ। বস্তু যাই হোক না কেন জি এর মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? যেহেতু জি এর মানের যে সমীকরণটা আমি পাইলাম সেই সমীকরণের মধ্যে বস্তুর ভরটা নাই, তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই জন্য আমি বলতে পারি যে জি এর মান হচ্ছে বস্তুর ভর নিরপেক্ষ। বস্তুর ভর বেশি হোক কম হোক সেটার উপর জি এর মান নির্ভর করবে না। এখন দেখো মহাকর্ষ দ্রবক এখানে কি ক্যাপিটাল জি, তাই না? মহাকর্ষ দ্রবক এখানে কি ক্যাপিটাল জি। এটা কি সংখ্যা? দ্রবক। পৃথিবীর ভরও দ্রবক। তাহলে জি এর মান এই দুটার উপর নির্ভর করে? এই দুটার উপর নির্ভর করে না। এখন দেখো ডি এখানে কি পরিবর্তনশীল, ডি হচ্ছে পরিবর্তনশীল। তাহলে দেখা যাচ্ছে ডি এর মান যদি বেশি হয় জি এর মান কি হবে? কমবে। যদি দূরত্ব বড় হয় অভিকর্ষ ত্বরণ কি হবে? কমে যাবে। আর যদি দূরত্ব কম হয় তাহলে বেশি হবে। ঠিক আছে? তো এখান থেকে আমি কি বলতে পারতেছি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান তোমার কি কার উপর নির্ভর করে? বস্তু দুটা পৃথিবী এবং বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তো এখান থেকে আমি বলতে পারি যে তোমার হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? বস্তুর ভর নিরপেক্ষ কেন? কারণ এখানে বস্তুর ভর তো নাই। বস্তুর ভর আমরা কি ধরছিলাম? স্মল এম এখানে আছে? নাই। তাহলে জিটা কি? বস্তুর ভর নিরপেক্ষ হয়ে গেল। বস্তুর ভর কত হয় হোক জি এর মানের কোনো পরিবর্তন হবে না। আবার মহাকর্ষ দ্রবক যে ক্যাপিটাল জি ধরছি সেটাও দ্রবক। আর এখানে পৃথিবীর ভর যে আমরা ধরছি তোমার হচ্ছে ক্যাপিটাল এম, এটার উপরও নির্ভর করতেছে না। কেন নির্ভর করতেছে না? এই দুটা তো দ্রবক, নির্দিষ্ট মান। ঠিক আছে? আর ডিটা হচ্ছে কি পরিবর্তনশীল, ডি হচ্ছে দূরত্ব। এখন দেখো আমি যদি তোমার বেশি দূরে থাকি তাহলে জি এর মান কী হবে? কমে যাবে। আবার যদি নিকটে থাকি তাহলে কী হবে? জি এর মানটা বেড়ে যাবে। তো এটা দেখো যে দূরত্বটা কার উপর নির্ভর করতেছে? স্থানের উপর নির্ভর করতেছে। তুমি কোন স্থানে আসো, তাই না? কোন স্থানে আসো সেটার উপর কী নির্ভর করতেছে? ডি এর মানটা। তো এই জন্য আমরা বলতে পারি যে জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? তো এখান থেকে আমি কি বলতে পারি? বস্তুর অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। সকলকে অনেক ধন্যবাদ।